প্রপার্টিজ অফ ম্যাটার, এইটা প্রথমে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নিয়ে কিছুটা ডিসকাস করতে বলা আছে। তারপর এই ডাইপোল মোমেন্ট থেকে যে ম্যাগনেটিক মেটেরিয়ালের প্রপার্টি গুলো ক্যালকুলেট করা যায়, যেমন ম্যাগনেটাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড যে কোয়ান্টিটিটা বা অরিজিন অফ ম্যাগনেটাইজেশন, বাউন্ড কারেন্টস, এটা নিয়ে ডিসকাস করতে বলা আছে। ম্যাগনেটিক ইন্টেন্সিটি রিলেশন বিটুইন বি, এইচ এন্ড এম। এতক্ষণ পর্যন্ত আমরা এই বি ফিল্ড সম্পর্কে আইডিয়া পেয়েছি। এইখানে আমরা এডিশনালি আরো দুটো ফিল্ড সম্পর্কে আইডিয়া পাবো, একটা হচ্ছে এইচ ফিল্ড আর আরেকটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়াল কি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এইগুলো কি বোঝায়। তারপর বাউন্ডারি কন্ডিশনস কেমন হয় বি আর এইচ ফিল্ডের জন্য। ব্রিফ ইন্ট্রোডাকশন অফ ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এটসেট্রা। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে হিস্টেরিসিস অবজার্ভ করা যায়, সেই বিএইচ কার্ভ বা হিস্টেরিসিস লুপ কি, এনার্জি লস কেমন হয়, এই টপিকস গুলো আমরা এখানে ডিসকাস করবো আর কি। হ্যাঁ, এখন যদি একটু রিক্যাপ করার চেষ্টা করো, দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে তোমার জিনিসটাকে খুব সুন্দরভাবে কোরিলেট করা যায়। ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার সময় যেমন আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পড়েছিলাম, এখানেও কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের একটা আইডিয়া পাচ্ছি। তারপর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এই আইডিয়াটা থেকে আমরা পোলারাইজেশনের আইডিয়াটা এক্সপ্লোর করেছিলাম। কোন একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে পোলারাইজেশন বলতে কি বোঝায়, সেই পোলারাইজেশনের অরিজিন হচ্ছে বাউন্ড চার্জ, এটা নিয়ে ডিসকাস করেছি। একদম একই রকম ভাবে যদি এখানেও জিনিসটাকে কোরিলেট করো, দেখো পোলারাইজেশনের ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটিটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। হ্যাঁ, আমরা ওখানে যে বাউন্ড চার্জ বলেছিলাম হুইচ ইজ রেসপন্সিবল ফর ডিপোলারাইজেশন, এখানে বাউন্ড কারেন্টটা হচ্ছে রেসপন্সিবল ফর ম্যাগনেটাইজেশন। হ্যাঁ, সুন্দরভাবে জিনিসগুলোকে কোরিলেট করা যায়। আমরা ওখানে যে ডি ফিল্ড বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলেছিলাম, এখানে ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটিটা বেসিক্যালি এই বি আর এতক্ষণ পরে বি বাই এইচ। আমরা ওখানে যে তোমার পোলারাইজেশন ভেক্টর বলেছিলাম, এখানে ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটিটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ভেক্টর। আমরা ওখানে লিনিয়ার ডাইইলেকট্রিক মেটেরিয়াল বলেছিলাম, এখানেও লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়াল বলবো। আমরা ওখানে ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি, ইলেকট্রিক্যাল পারমিটিভিটি ডিফাইন করেছিলাম। ইকুইভ্যালেন্টলি আমরা এখানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এই সমস্ত প্রপার্টি গুলো ডিসকাস করবো। ডাইইলেকট্রিক পড়ার সময় আমরা বাউন্ডারি কন্ডিশন ডিসকাস করেছিলাম ইলেকট্রিক ফিল্ড এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের জন্য। একই রকম ভাবে এইখানেও ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার পড়ার সময় বি ফিল্ড, এইচ ফিল্ড, এদের জন্য যে অ্যাপ্লিকেবল বাউন্ডারি কন্ডিশন সেগুলোকে স্টাডি করবো। হ্যাঁ, তো প্রথমে এই ম্যাগনেটিক ডাইপোল, এইটাকে কিভাবে লেখা যায়, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা কেমন হয় সেইটা নিয়ে একটু ডিসকাস করা যায়। আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্সে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডিফাইন করেছিলাম, সেখানে একটু হোঁচট খেয়েছিলাম। তার কারণ এই মাল্টিপল এক্সপানশন, এই জেনারেল টপিকটা তোমাদের সিলেবাসে দেওয়া ছিল না। মাল্টিপল এক্সপানশন অফ পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল বা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল, এইগুলোর মাল্টিপল এক্সপানশন এটা সিলেবাসে বলা নেই আর কি। আমরা ধরে নিয়েছিলাম যে মাল্টিপল এক্সপানশনটা এরকম হয়, ধরে নিয়ে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে ডিফাইন করেছিলাম। এখানে আমাদেরকে সেইটা স্যাক্রিফাইস করতে হবে। এই মাল্টিপলের যে ডেরিভেশনটা সেইটাকে আমরা স্কিপ করব, জাস্ট ভেক্টর পোটেনশিয়ালটা কিভাবে আসছে সেটাকে বোঝাতে গিয়ে মাল্টিপল এক্সপানশনের এক্সপ্রেশনটাকে ধরে নেব। একটু মনে করার চেষ্টা করো, আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি যে একটা কারেন্ট ক্যারিং এর জন্য, কারেন্ট ক্যারিং এলিমেন্ট, একটা কারেন্ট সোর্সের জন্য ভেক্টর পটেনশিয়ালটাকে এরকম ভাবে লেখা যায়। হ্যাঁ, আরো ডিটেলে যদি বলতে চাই, ধরো তোমার কোন একটা লাইন কারেন্ট রয়েছে, সেই লাইন কারেন্টের জন্য ভেক্টর পটেনশিয়াল কোন একটা পয়েন্টে কত হবে, সেটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি। এটা আমার গত বছর তার আগের বছরের ক্লাস নোট, একটি স্টুডেন্টের নেওয়া। সিম্বল গুলো একটু ডিফারেন্ট আর কি, দেখতে পাচ্ছ। আগে আমরা যে সিম্বলটার সাথে পরিচিত তার সাথে যদি কোরিলেট করতে হয়, তাহলে এইটা ধরে নাও, যেখানে আমরা এইখানে এই 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 এটাতে তোমার ক্লাস নোটটার মধ্যে যেখানে স্মল আর রয়েছে সেটা আমরা বুঝবো এই ক্যাপিটাল আর।
অর্থাৎ এইটা কি বোঝাচ্ছে, ক্যাপিটাল আরটা কি বোঝাচ্ছে, আমাদের পুরানো আমাদের যে সিম্বলটার সাথে আমরা কনভার্সেন্ট হয়েছি, এই ক্যাপিটাল আরটা কি রিপ্রেজেন্ট করছে, সোর্স থেকে, সোর্স থেকে নয় সরি, এটা এটা কি বোঝাচ্ছে বলো, এটা কোথায় কোথায় ভুল লেখা হয়েছে, কোথায় ভুল লেখা হয়েছে, R1টা বোধহয় ক্যাপিটাল আর না, হ্যাঁ মনে করতে হ্যাঁ পারছো? আর ক্যাপিটাল আর আমরা এখানে যে মানে ক্যাপিটাল আর বলতে কোনটাকে বলেছিলাম বলো না, ক্যাপিটাল আর বলতে বেসিক্যালি সোর্সের রেসপেক্টে ফিল পয়েন্টটা ডিস্টেন্সটা কতটা দূরে রয়েছে, ডিস্টেন্স। আর কার রেসপেক্টে, সোর্সের রেসপেক্টে, তাই না, হুম সোর্সের রেসপেক্টে। সোর্সের রেসপেক্টেড তাহলে শুধু এইটুকুই রিপ্লেসমেন্ট আর কি। আমরা এখানে যেটা R1 সিম্বল দিয়ে ডিনোট করেছি, আমরা এখানে যেটা R1 সিম্বল দিয়ে ডিনোট করেছি, ইন প্র্যাকটিস জিনিসটা বোধহয় তোমার ক্যাপিটাল আর ছিল, হুম তাই কি? এক মিনিট, হ্যাঁ স্যার তাই তো মনে হচ্ছে। স্যার ওপিটা আর ছিল না? মনে করতে দাও, সিম্বল গুলো এত হটপট। ওপিটা হচ্ছে স্মল আর, এটা ঠিকই আছে, ওটা হচ্ছে তোমার অরিজিন, ওটা তোমার আরবিটারিলি চোজেন অরিজিন, ঠিক আছে, ফাইন ফাইন ওকে। ওটা হচ্ছে আরবিটারিলি চোজেন অরিজিন, এই আরবিটারিলি চোজেন অরিজিনের রেসপেক্টে ফিল্ড পয়েন্ট পিটা স্মল আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা আমরা আগেও একই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, ঠিক আছে। এবার এই আরবিটারিলি চোজেন অরিজিনটা রেসপেক্টে সোর্সের কোন একটা এলিমেন্টকে আর প্রাইম পজিশন ভেক্টর দিয়ে ডিনোট করা হয়েছে, আমরা একই কনভেনশন আগের লেকচার গুলোতে ফলো করেছি, ঠিক আছে। তফাৎটা হচ্ছে এই জায়গাতে, সোর্স থেকে ফিল্ড পয়েন্টের যে পজিশন, সোর্সের রেসপেক্টে, সোর্স এলিমেন্টের রেসপেক্টে ফিল্ড পয়েন্টের যে পজিশন ভেক্টর আগের কনভেনশনে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করেছিলাম, আর আমি ওই বছরটাতে, গত বছর তার আগের বছরে সেই জিনিসটাকে R1 এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এইটুকুই আর কি। তাহলে এই এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডে যেখানে R1 দেখবে, আমাদের পুরানো নোটেশনের সাথে যদি জিনিসটাকে কোরিলেট করতে চাও, সেটাকে ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস করবে, সব থেকে ভালো হয় জিনিসটা নিজেদের খাতায় হাতে যদি একটু করে নিতে পারো আর কি। হ্যাঁ, R1টাকে রিপ্লেস করবে বাই ক্যাপিটাল আর, দ্যাটস অল, ওকে। তাহলে এই সিম্বলটা বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এখানে যে সিম্বলটা দেওয়া রয়েছে a ইকুয়ালস টু মিউ জিরো বাই 4 পাই আইডিএল বাই R1, এই সিম্বলটা বুঝতে কোনো রকম, এই ডেফিনিশনটা ইন্টারপ্রিট করতে কোনো অসুবিধা নেই, আমরা আগেও ডিসকাস করেছি এইটা, ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার এইটাই হচ্ছে তোমার ডেফিনিশন অফ দি ভেক্টর পোটেনশিয়াল ডিউ টু এ লাইন কারেন্ট। হ্যাঁ, কোন একটা লাইন কারেন্টের জন্য জিনিসটা হচ্ছে এইরকম আর কি। এক মিনিট, এক মিনিট, আমি একটা খুঁজছি। জাস্ট এ মিনিট, আন্ডারলাইন করে বোঝাতে পারলে সুবিধা হয়। এখানে ওয়ার্ডে ওই ইনসার্ট শেপ, এইটা কোথায় গেল বলো তো, পাচ্ছি না কেন। ইনসার্ট শেপ ওয়ার্ডে, ওই যে উপরে ইনসার্ট রয়েছে ওইখানেই থাকে। ইনসার্ট ইনসার্ট কিন্তু ইনসার্ট শেপ পাচ্ছি না কেন, শেপটা আসছে না। এই যে পেয়েছি, না পেয়েছি, কিন্তু এটা কোথায়, যে কোনো জায়গায় না, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, হয়েছে, ডান। এই যে এইটা হচ্ছে তোমার ডেফিনিশন অফ দি ভেক্টর পোটেনশিয়াল, কেমন, যেটা আগেও বললাম আর কি। এইটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভেক্টর পোটেনশিয়ালের ডেফিনিশন। এবার দেখো, যদি আমরা এই 1/R1টাকে মাল্টিপল এক্সপানশন করি, একটু মনে করে দেখো, যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের কথা বলছিলাম, ইলেকট্রিক পোটেনশিয়ালও এইরকম ধরনেরই একটা জিনিস ছিল, 1/4πε0 ভলিউম ইন্টিগ্রাল, যদি আমরা এ করে করতাম, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ দিতাম, তাহলে কি হতো, রো ডিটাও বাই আর বা R1 এরকম ভাবে লিখতাম। এখন এই 1/R1 এইটাকে মাল্টিপল এক্সপানশন করে লিখে ফেলা যায়। যদি আমরা বলি যে ফিল্ড পয়েন্টটা সোর্স থেকে অনেকটা দূরে রয়েছে,
ফিল্ড পয়েন্টটা সোর্স থেকে অনেকটা দূরে রয়েছে, তাহলে এই 1/r1টাকে এইরকম মাল্টিপল কম্পোনেন্টে স্প্লিট করে নেওয়া যায়। হ্যাঁ, এইরকম ভাবে জিনিসটাকে লিখে ফেলা যায়, যেটা দেখছো 1/r1 equals to sum over n which runs from 0 to infinity 1/r to the power n plus 1 r prime to the power n into pn cos theta। pn cos theta টাকে বলা হয় লিজেন্ডার পলিনোমিয়াল। এইটার জন্যই তোমাদের এখন মাল্টিপল এক্সপানশনটা হয়তো দেয়নি আর কি, তার কারণ লিজেন্ডার পলিনোমিয়ালটা তোমরা পরের সেমিস্টারে গিয়ে পড়বে। এই pn cos theta টাকে লিজেন্ডার পলিনোমিয়াল বলা হয়। সো ইন টার্মস অফ লিজেন্ডার পলিনোমিয়াল 1/r1 টাকে আমরা এরকম মাল্টিপল কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। n এর ভ্যালুটা দেখছো যে অনেক ভ্যালু হতে পারে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ইন্টিগ্রাল ভ্যালু হতে পারে। n equals to 0 এর জন্য আমরা মনোপোল পেয়ে থাকি। হ্যাঁ, মনোপোল করেসপন্ডস টু n equals to 0, n equals to 1 corresponds to dipole, n equals to 2 corresponds to quadrupole and so on। এই n এর হায়ার ভ্যালুর জন্য আমরা হায়ার অর্ডার পোলগুলোকে পেয়ে থাকি। হ্যাঁ, হায়ার অর্ডার কম্পোনেন্ট গুলোকে পেয়ে থাকি। তো একদম প্রথমটা যদি একটু ক্যালকুলেট করতে চাও নিজেদের ইন্টারেস্টে, ধরো n equals to 0। আচ্ছা, তারও আগে এই 1/r1 এর যে এক্সপ্রেশনটা পেয়েছো সেইটাকে যদি তুমি এই ভেক্টর পটেনশিয়ালের জেনারেল এক্সপ্রেশনটাতে বসিয়ে দাও, জাস্ট 1/r1টাকে এই টার্মটা দিয়ে রিপ্লেস করে দাও। দেখো দুটো এক্সপ্রেশনের দিকে তাকাও, কিভাবে রিরাইট করতে পারো। এরকম ভাবে μ0/4π * i যেমন ছিল তাই রইলো, sum over n tends to 0 1/r to the power n plus 1, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিতে পারি, তার কারণ rটা আরবিটারিলি চোজেন অরিজিনের রেসপেক্টে ফিল্ড পয়েন্টের পজিশনকে রিপ্রেজেন্ট করছে, সুতরাং এটা ইন্টিগ্রেশন ইন্ডিপেন্ডেন্ট, ইন্টিগ্রেশনটা ইজ ওভার দি সোর্স রিজিয়ন, সেই জন্য এটাকে আমরা বাইরে নিয়ে নিতে পারি। তাহলে উইদিন দি ইন্টিগ্রেশন উই হ্যাভ ইন্টিগ্র্যান্ড হিসাবে যেটা পড়ে রইল সেটা r prime to the power n into pn cos theta হয়েছে, মাল্টিপ্লাইড বাই dl। ঠিক আছে, ডিএল বা ডিএল প্রাইম আর কি, আমাদের আগের সিম্বলের সাথে যদি বলি, এটাই হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর দি ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল। এখানে n equals to 0 বসালে আমরা মনোপোল কম্পোনেন্ট পাবো, n equals to 1 বসালে ডাইপোল কম্পোনেন্ট পাবো, n equals to 2 বসালে কোয়াড্রোপোল কম্পোনেন্ট পাবো এন্ড সো অন। এখন আমরা যদি n equals to 0 এর জন্য পটেনশিয়ালটা ক্যালকুলেট করি, বুঝতেই পারছো উই শুড ফিজিক্যালি এক্সপেক্ট ইট টু বি 0। n equals to 0 যদি বলি সেটা কি মনোপোল পটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করে, যেহেতু ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না কাজেই তার করেসপন্ডিং কোনো পটেনশিয়াল থাকবে না। তাহলে on physical ground we expect the monopole potential to be 0। now what does your mathematics say? দেখো ম্যাথমেটিক্যালি কি পাও, এই এক্সপ্রেশনে n equals to 0 বসালে কত হয় 1/r μ0/4π * i যেমন ছিল পড়ে রইলো, r prime to the power n, তার মানে এটা কি 1 হয়ে গেল যদি nটা 0 হয়, আর pn cos θ মানে কি p0 cos θ। এই 0th অর্ডার যে লিজেন্ডার পলিনোমিয়াল তার ভ্যালুটা হয় 1, p0 cos θ equal to 1। তাহলে বেসিক্যালি আমাদের যেটা পড়ে রইল ইন্টিগ্রালের ভিতরে সেটা হচ্ছে ডিএল প্রাইম ভেক্টর। ন্যাচারালি একটা ক্লোজ লুপের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইন্টিগ্রালটা কি ক্লোজ লুপ ইন্টিগ্রালের ক্ষেত্রে ডিএল ভেক্টরকে ইন্টিগ্রেট করলে সেটা নেসেসারিলি 0, অর্থাৎ ফ্রম ম্যাথমেটিক্যাল গ্রাউন্ড উই অলসো সি দ্যাট দি মনোপোল পোটেনশিয়াল ইজ 0। তাহলে জিনিসটা ফিজিক্যালি যেটা এক্সপেক্ট করছি ম্যাথমেটিক্যালি সেই জিনিসটা ডিরাইভ করে দেখাতে পারছি আর কি। যাই হোক, যেটাতে আমরা ইন্টারেস্টেড এর পরের কম্পোনেন্টটা, দি মোস্ট ডমিনেটিং কম্পোনেন্ট হচ্ছে ডাইপোল কম্পোনেন্ট। and as we discussed that dipole corresponds to n equals to 1, যে ডাইপোল পটেনশিয়ালটার কথা বলছি সেই ডাইপোলটা corresponds to n equals to 1। তাহলে দেখো n equals to 1 এর জন্য যদি ক্যালকুলেট করো কি পাবে, এই এক্সপ্রেশনটায় জেনারেল এক্সপ্রেশনটায় n equals to 1 বসিয়ে দাও। যদি n equals to 1 বসাও ইউ হ্যাভ μ0/4π * i, এখানটা থেকে কি পাবে 1/r², তাহলে ইউ হ্যাভ μ0i/4π * 1/r²। ইন্টিগ্রালের ভিতরে কি পড়ে থাকে, এই যে কোয়ান্টিটিটা দেখছো r prime to the power n মানে কি r prime, pn cos θ মানে কি p1 cos θ, n equals to 1, so it is p1 cos θ and p1 cos θ is simply cos θ। হ্যাঁ, p1 cos θ টা বেসিক্যালি cos θ এর সাথে সমান। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ cos θ দেয়া রয়েছে, এই cos θ টা বেসিক্যালি তোমার লিজেন্ডার পলিনোমিয়ালটার পার্টটা আর কি, করেসপন্ড টু n equals to 1। তাহলে এই কোয়ান্টিটিটাকে ইন্টিগ্রেট করতে হবে, r prime cos θ dl এইটাকে ইন্টিগ্রেট করতে হবে।
এখন আর প্রাইম কস থিটাটাকে আবার দেখো এইরকম ভাবে লিখে ফেলা যায় আর প্রাইম ডট আর ক্যাপ। ছবিটার দিকে তাকাও, আর প্রাইম কস থিটা, থিটাটা যদিও এখানে দেখানো হয়নি, থিটাটা বেসিক্যালি আর 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 প্রাইম এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা, থিটাটা হচ্ছে আর 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 প্রাইম এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা। তাহলে এখানে যেটা আর প্রাইম কস থিটা ছিল সেটাকে কিভাবে লিখতে পারতাম, আর প্রাইম ডট আর ক্যাপ, আর প্রাইম ডট আর ক্যাপ এরকম ভাবে লিখতে পারতাম। জাস্ট একটু হোল্ড করো। ওকে, তো এটাই আর কি, জাস্ট ইকুয়েশন 1 এর টার্মে আমরা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল করেসপন্ডিং টু ডাইপোল এটাকে রিরাইট করলাম। এবার দেখো এটাকে আরেকটু পরিষ্কার ফর্মে কিভাবে লেখা যায়, সেটার জন্য একটা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ আমাদেরকে করতে হবে। সেটা এই রকম আর কি, এই যে এইটা দিয়ে আমরা শুরু করছি যে ডি অফ আর ডট আর প্রাইম ইনটু আর প্রাইম। হ্যাঁ, এইটা যদি ডিফারেন্সিয়াল নেওয়া হয়, এই ডিফারেন্সিয়ালটা থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, এই ডিফারেন্সিয়ালটার এই জিনিসটার ইন্টিগ্রাল যদি ক্যালকুলেট করি, ক্লোজ লুপ ইন্টিগ্রাল, সেইটা 0 হবে। তার কারণ আর প্রাইমটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ডি অফ সামথিং ইনটু আর প্রাইম, ডি অফ সামথিং ইনটু আর প্রাইম, এইটা আর প্রাইমটা যদি ভেক্টর হয় এবং এটাকে যদি ক্লোজ লুপ ইন্টিগ্রাল করা হয় তাহলে এটা 0ই হবে। এখন এইটাকে ভেঙে নাও, এই ডিফারেন্সিয়ালটা যদি এক্সিকিউট করো কি পাবে, ডিফারেন্সিয়ালটা এক্সিকিউট করলে দুটো টার্ম পাবো, একটা হচ্ছে আর ক্যাপ ডট ডিআর প্রাইম ইনটু আর প্রাইম, আরেকটা টার্ম কি হবে, আরেকটা টার্ম হবে আর ডট আর প্রাইম ইনটু ডিআর প্রাইম। এরকম দুটো টার্ম হবে। খেয়াল করে দেখো, ডি আর এইরকম ধরনের কোনো টার্ম পাবো না, আবার বলছি ডি আর এইরকম ধরনের কোনো টার্ম পাবো না, ডি আর ক্যাপ এইরকম কোনো টার্ম পাবো না, বিকজ আর ক্যাপটা বা আরটা কিন্তু একটা ফিক্সড ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, আরবিটারিলি চোজেন অরিজিনের রেসপেক্টে। পি হচ্ছে একটা ফিল্ড পয়েন্ট। আমরা এখানে যে কোয়ান্টিটির ভেরিয়েশনের কথা বলছি সেটা বেসিক্যালি এই আর প্রাইম সোর্স কোঅর্ডিনেটেরই ভেরিয়েশনের কথা কনসিডার করছি। ওকে, তাহলে এই ইন্টিগ্রালটাকে আমরা এরকম দুটো ফর্মে লিখতে পারি। যেহেতু এই সামটা 0, কাজেই ডান দিকে যে দুটো এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, একটা আরেকটার সমান উইথ এ নেগেটিভ সাইন। হ্যাঁ, তাহলে আর ডট ডিআর প্রাইম ইনটু আর প্রাইম, আর ডট ডিআর প্রাইম ইনটু আর প্রাইম, এই যে ইন্টিগ্রালটা দেখতে পাচ্ছ, এই ইন্টিগ্রালটা তাহলে মাইনাস অফ দিস ইন্টিগ্রাল এইটার সাথে সমান। ওকে, এই যে প্রথমে যে ইন্টিগ্রালটা দেখতে পাচ্ছ, এই ইন্টিগ্রালটা পরের ইন্টিগ্রালটার সাথে সমান, বাট উইথ এ নেগেটিভ সাইন। দাস উই হ্যাভ ইকুয়েশন নাম্বার 2। এরপর আবার আরেকটা নিয়ে শুরু করো, ইন্টিগ্রাল নিয়ে শুরু করো, আর ক্যাপ ক্রস আর প্রাইম ডট ডিআর প্রাইম, আর ক্যাপ ক্রস আর প্রাইম ডট ডিআর প্রাইম। হ্যাঁ, এই ইন্টিগ্রালটাকে যদি দেখো, দেখতে পাচ্ছ যে আর ক্যাপটাকে আমরা কনভিনিয়েন্টলি এই ইন্টিগ্রালটার ভিতরে ঢুকিয়ে দিতে পারি, বিকজ আর ক্যাপটা কিন্তু একটা ফিক্সড ভেক্টর বোঝাচ্ছে উইথ রেসপেক্ট টু দিস ইন্টিগ্রেশন। তাহলে ভিতরে ঢুকিয়ে নিলে এইরকম একটা পাওয়া যাবে, এই ইকুয়েশনটা পাওয়া যাবে, এই ইকুয়েশনটা পাবো। এবার এটা কি রকম, এটা সামথিং লাইক a ক্রস b ক্রস c। আমরা জানি সেই আইডেন্টিটিটা কি হয়, a ক্রস b ক্রস c সমান ba ডট c মাইনাস ca ডট b, ব্যাক মাইনাস ক্যাপ, তাই তো। a ক্রস b ক্রস c এটাকে আমরা লিখতে পারি b, এই যে দিস ওয়ান ইজ b, b a ডট c মাইনাস c a ডট b। হ্যাঁ, ব্যাক ক্যাপ এইরকম ফর্মে ফেলে দাও। এবার এখানে ইন্টিগ্রালের ভিতরে তাহলে দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টকে ভেঙে নাও। এটা হচ্ছে প্রথম পার্টটা, এইটা প্রথম পার্টটা, যেখানে তোমার এইটাকে লেখা হয়েছে আর প্রাইম ইনটু আর ক্যাপ ডট ডিআর প্রাইম, আর পরের লাইনে এই পরের পার্টটাকে লেখা হয়েছে আর কি, এই ইন্টিগ্রালটাকে লেখা হয়েছে। ঠিক আছে, এবার 2 নাম্বার ইকুয়েশন থেকে খেয়াল করে দেখো, আর প্রাইম ইনটু আর ক্যাপ ডট ডিআর প্রাইম, আর প্রাইম ইনটু আর ক্যাপ ডট ডিআর প্রাইম ইজ সেম এজ মাইনাস আর ডট আর প্রাইম ইনটু ডিআর। তাহলে এই ভ্যালুটাও যা, এই ভ্যালুটাও তাই, উইথ এ নেগেটিভ সাইন, অর্থাৎ দুটো টার্ম কি অ্যাডিটিভ হয়ে গেল। হ্যাঁ, দুটো টার্ম অ্যাডিটিভ হয়ে গেল, and thus we have the value as minus 2 into dr prime into r cap dot r prime.
তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালুটাকে আমরা এই যে এইটাকে যদি 2 নাম্বার ইকুয়েশনের ডান দিকটা এই ইকুয়েশনের ডান দিকটাকে যদি ইকুয়েট করতে চাই এইটার সাথে, তাহলে কি লিখতে পারি? dr প্রাইম ইনটু r ডট r প্রাইম সমান মাইনাস হাফ r ক্যাপ ক্রস দিস ইন্টিগ্রাল, r ক্যাপ ক্রস দিস ইন্টিগ্রাল। এরপরে আবার এসো, কি হচ্ছে এই লাইনটার দিকে তাকাও। আমরা যেটা dr প্রাইম বলেছি দ্যাট ইজ নাথিং বাট dl। dr প্রাইম বা dl দুটো কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে। এটা তোমার সোর্সের উপরই একটা লাইন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে।